কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অধিগ্রহণ, অনিয়ম, দুর্নীতির কারণে বাড়তি ব্যয়ের বোঝা সাধারণ মানুষের কাঁধে। আজ খুলছে আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা। মালিক শ্রমিক যৌথ বৈঠকে সিদ্ধান্ত, প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা যোগ। রিকশায় উঠানোর পর দেখলাম যে পিঠ থেকে ব্লাড পড়তেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে অধিকাংশ ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের কক্ষে ঝুলছে তালা। প্রশাসনিক কাজে স্থবিরতা, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা। এক্ষেত্রে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা ট্রাইব্যুনাল এখন সরব। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এই মুহূর্তে কিভাবে এগুচ্ছে তদন্ত কাজ তা তুলে ধরতে সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তিনি জানান, প্রাথমিক ধাপে তথ্য সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। তদন্তে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও সহায়তা চেয়েছেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না সেইটার প্রতিকার করার প্রয়াস। তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। তাজুল ইসলাম আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষ্য দিতেও আগ্রহী। ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। ধারণা পাওয়াটা খুবই কঠিন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আতঙ্কের ঘোরেই দিন কাটছে গুম, নির্যাতনের জাতাকলে পিষ্ট ব্যক্তি ও পরিবারের। ভুগছেন মানসিক যন্ত্রণায়। এক যুগের বেশি সময় ধরে চলা নিপীড়ন বাংলাদেশের হাজারো মানুষের মানসিক স্বাস্থ্যকেও ভঙ্গুর করেছে। শুধুমাত্র 15 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন 2000 মানুষ, যাদের 70% শিশু কিশোর। মানবাধিকার কর্মীরা বলছেন, ট্রমার শিকারদের সুরক্ষার রাষ্ট্রীয়ভাবে ইনক্লুসিভ কাউন্সিলিং নিশ্চিত করতে হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। ঘর মানুষের নিরাপদ আশ্রয়স্থল। বিশ্বজুড়ে আর সবার ক্ষেত্রে এই প্রবাদটা সত্যি হলো বাংলাদেশের নাগরিকদের জন্য হিসেবটা ভিন্ন। মানবাধিকার সংস্থাগুলো বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত গত 15 বছরে বাংলাদেশের 700 নাগরিক গুমের শিকার হয়েছেন, যাদের অধিকাংশকেই নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই শহরের দেয়ালগুলো এখন ক্যানভাস। রং তুলির আঁচড়ে ওঠা এক একটি শব্দ সাক্ষ্য দিচ্ছে এক পুলিশি রাষ্ট্র স্বৈরশাসিকার কালো থাবার উপাখ্যান। রাজধানী ঢাকার প্রতিটি সড়ক, পিচঢালা পথ, বসতি স্থাপনার ইট সুরকিরাও তাদের মতো করে জানাচ্ছে দম বন্ধ করা এক সময়ের কথা।
এক যুগের বেশি সময় ধরে যে পরিবারগুলোর ভাগ্য গুম শব্দের সঙ্গে অমোচনীয় কালিতে বাধা পড়েছে, আজ তারা জীবন মৃত। প্রিয়জনের সব তারা দেখেননি, বয়ে বেড়াচ্ছেন নিজেদের আত্মার সব। 2019 সালের 19শে জুন রাজধানীর মিরপুর থেকে ব্যবসায়ী ও বিএনপি নেতা ইসমাইল হোসেন বাতেনকে র‍্যাব পরিচয়ে গুম করা হয়। সেই থেকে গত 6 বছর তার সন্ধান চেয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসলেও তদন্ত দূরে থাক, হয়রানি আর পুলিশি নজরদারির মধ্যে রাখা হয় পরিবারটিকে। আমি কোনোদিন দেখিনি ওর মেয়েটা একটু হাসতে। একজন মানুষ যখন হাসে আমরা তখন তাকায় থাকি, যেরকম হাসি তো আমরা হাসতে পারিনি। আমি আসলে শতবনা বিধবা, আমি 6 বছরে এখনো জানতে পারলাম না। শুধু আমার বাবাকে ওরা গুম করেনি, ওরা আমাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে দিয়েছে, আমাদের স্বাভাবিক জীবনটা কেড়ে নিয়েছে ওরা আমাদের কাছ থেকে। চোখের সামনে সহপাঠী বন্ধুর গ্রেফতার, নির্যাতন আর হত্যার বিভীষিকা এখনো তাড়া করে ফেরে ক্ষুদে শিক্ষার্থীদের। 18 তারিখ রাতের বেলা আমাদের বন্ধু এই যে সিয়াম আহমেদ লাম, ওকে ধরে নিয়ে যাওয়া হয়। রাত 1টা পর্যন্ত ডিবি অফিসে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল। পুলিশের বিভিন্ন আক্রমণ আমি একদম সামনাসামনি পর্যবেক্ষণ করছি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে, জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 2000 মানুষ মানসিক ট্রমা নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন, যাদের 70%ই শিশু কিশোর। এই সংখ্যায় কিন্তু বিগত এই 2 মাস আমাদের পুরো ঢাকার পপুলেশন ভুগেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা 2 দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, এটি যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, তবে সংশ্লিষ্ট দপ্তর চাইলে সহযোগিতা করা হবে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 15 বছরের জয়ন্ত কুমার সিংহ নিহত হয় রোববার গভীর রাতে। এর ঠিক 1 সপ্তাহ আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারে 13 বছরের কিশোরী স্বর্ণা দাস বিএসএফ এর গুলিতে নিহত হয়। শেখ হাসিনার ভারত পলায়ন, ফেনীতে আকস্মিক বন্যার পর 2 দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে 2 কিশোর নিহতের ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা মহলে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সোমবার সাংবাদিকদের প্রশ্ন, ঢাকা দিল্লির বর্তমান সমীকরণ কি? ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই 2 দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু 2 দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর, যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ, এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বছরে 20,000 করে 10 বছরে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সবার সমর্থন প্রয়োজন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। জমির মালিকদের ঠকানো, কমিশন বাণিজ্য সহ নানা উপায়ে অনিয়ম দুর্নীতি হয় শত শত কোটি টাকার। এসবের ফলে বেড়েছে প্রকল্প ব্যয়, যার ভার চেপেছে সাধারণ মানুষের কাঁধে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জাগা নিয়ে প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ গড়ায় সংঘর্ষে, ঘটে প্রাণহানিও। পরবর্তীতে জমির মালিকদের পাওনা পরিশোধে অনিয়মও হয়েছে খবরের শিরোনাম। 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল করে প্রয়োজনের অতিরিক্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। প্রকল্পটির নাম করে বাঁশখালীর গড্ডামারায় 660 একর জমির দখলে নেয় প্রতিষ্ঠানটি। ভরাট করা হয় উপকূল ও সমুদ্র তটের জায়গা।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়াও সেখানে আরও কিছু প্রকল্পের পরিকল্পনা ছিল এস আলমের। পার্শ্ববর্তী দেশগুলোর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে তুলনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের নামে এস আলমের দখলে গেছে প্রয়োজনের তুলনায় ৩৫৭ একর বেশি ভূমি। একই সঙ্গে জমি কেনা এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে ২৫৫ কোটি টাকার। একই রকম অভিযোগ রয়েছে আরেক বিতর্কিত প্রকল্প বরিশাল ৩৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্রের বেলায়ও। বিদ্যুৎ কেন্দ্রটির নামে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে ২৩০ একর অতিরিক্ত জমি অধিগ্রহণের তথ্য উঠে আসে টিআইবির গবেষণায়। আর জমি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয় ১৫ কোটি টাকার। দখলের একটা কালচার আমরা দেখছি, একটা বানাইতে আরও 10 গুণ জায়গা সে দখল করে নেন। তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না, কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে। এই দখলটা তার বৈধ হয়ে যাচ্ছে এবং তারপরে সে অন্য কিছু বাড়াবে। যতটুকু ভূমির দরকার তার তুলনায় বহুগুণে বেশি বলপূর্বক জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, রাষ্ট্রীয় এবং সরকারি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এগুলোকে মানে একেবারে করায়ত্ত করে কিন্তু সব অনিয়মগুলো, দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। বেসরকারি কেন্দ্রগুলোর মতো প্রশ্ন রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত প্ল্যান্ট নিয়েও। অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ির ব্যয় ধরা হয় দ্বিগুণ। যদিও কর্তৃপক্ষের দাবি ৫১,০০০ কোটি টাকার প্রকল্পের ২০,০০০ কোটি টাকাই ব্যয় হয় গভীর সমুদ্র বন্দরের পেছনে। কিন্তু তারপরও এখানে রয়েছে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। লবণ চাষিদের ঠকিয়ে ১৬০৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্পের পরিকল্পনা নিয়ে, কিন্তু সেসব আর আলোর মুখ দেখেনি। বরং যাবতীয় ব্যয়ের ভার চাপানো হয় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর। এমন সব বাড়তি ব্যয়ের বোঝা স্বাভাবিকভাবেই পড়ছে সাধারণ মানুষের কাঁধে, কারণ প্রকল্পের অর্থায়ন আর বিদ্যুতের মূল্য যে বইতে হবে গ্রাহকদেরই। গভর্নমেন্টেরকে ব্যবহার করে জায়গাটা দখল করে রেখে দিল, পাওয়ার স্টেশনটা বানাই দিল অর্ধেক জায়গায়। সে অর্ধেক জায়গা কিন্তু পুরো জায়গার উপর আমাদের ট্যারিফটা নির্ধারণ করে দিল, আর ওদেরকে তো ঠকাইলো, যাদের জায়গা তাদেরকেও ঠকাইলো। এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে প্রকল্পগুলোকে বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ, যার ফলে জনস্বার্থ এখানে পুরোপুরি অবক্ষিত থেকেছে। পরিবেশগত ঝুঁকি থাকার পরও বিদ্যুতের কয়লাভিত্তিক পরিকল্পনার পেছনে লক্ষ্য ছিল সাশ্রয়ী উৎপাদন, কিন্তু বাস্তবতা হচ্ছে পিডিবির তথ্য পর্যালোচনায় দেখা যায় ২০২২-২৩ অর্থ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ গুনতে হয়েছে ১৪ থেকে ১৯ টাকা পর্যন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার থেকে আশুলিয়া এলাকায় বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খুলে দেয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। প্রশাসন ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার রাত 10:30টার পর এমন সিদ্ধান্তের কথা জানালেন বিজিএমইএর সভাপতি। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রশাসন, মালিক, শ্রমিক নেতা আর গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক। অবশেষে সোমবার রাত 10:30টার পর সিদ্ধান্ত এলো মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মেই চলবে সাভার আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মেনে শ্রমিকদের টিফিন ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবাই ঐক্যমত বসেছি, যেখানে যে ফ্যাক্টরি যেভাবে যে সেকশনে টিফিন দিচ্ছে ওর সাথে আরও 10 টাকা অ্যাড করতে হবে। রানিং এক্সিস্টিং যেখানে হাজিরা বোনাস যেখানে যেভাবে দিচ্ছে ওর সাথে আরও 225 টাকা অ্যাড হবে। কোনো বিশৃঙ্খলা থাকবে না, শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। আমি আশাবাদী কারখানাগুলি সুন্দরভাবে পরিচালনা হবে। নিয়োগের ক্ষেত্রেও নারী পুরুষ সমান অধিকার পাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা উৎপাদনে অংশগ্রহণ করেন, উৎপাদন চালিয়ে যান, আমরা সকলে আপনাদের সমস্যার সাথে সম্পৃক্ত থাকব এবং আমরা আমাদের কাজ পরিচালনা করব। এর আগে গেল শুক্রবার দফায় দফায় এমন বৈঠক শেষেও জানানো হয়েছিল পরদিন থেকে খোলা থাকবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ থাকা কারখানাগুলো। যদিও পরবর্তীতে আবারও নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবে না, এমন প্রত্যয় জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বিভাগ ও জেলা পর্যায়ে তারুণ্যের যাত্রায় তারা বলেছেন, শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই। বৈষম্যহীন নতুন দেশ করতে সবাইকে এক হওয়ার আহ্বান সমন্বয়কদের। টেকনাফ থেকে তেতুলিয়া, পাহাড় থেকে সমতল, যে নতুন বাংলাদেশে তারুণ্যের জোয়ার জেগে উঠেছিল, সেই শক্তিতে আজও বলিয়ান ছাত্র জনতা। লাল সবুজের দেশে আর নয় ফ্যাসিজম। নতুন রাষ্ট্র মেরামতে প্রতিটি জেলার শিক্ষার্থীদের দুয়ারে ছুটে চলছেন সমন্বয়করা। গণ আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা, সেই রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে ছাত্র জনতার সমাবেশে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রত্যেকের বিচার করা হবে, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা আইনের আমরা এমন পরিবর্তন আনবো, পরে যে আসুক না কেন ভিন্ন মতকে দমানো যাবে না। এর আগে জেলার পৌরভাষণী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবার এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কের দল। সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। খাগড়াছড়ি টাউন হলে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিকদের মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, কারো কোনো অন্যায় সহ্য করা হবে না জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় এক থাকারও আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের পক্ষ থেকে। এমনকি নিজের হাতে আইন না তুলে সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানানো হয়। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন সমন্বয়করা। এ সময় গণ আন্দোলনে বিজয়ের পেছনে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশংসা করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমি যখন আহত হয়েছি, আমাকে 71 টিভি, সময় টিভি সহ সেখানকার মাঠ কর্মীরা সহ আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমি দুই জায়গায় ডিজেবার গাওয়ার শিকার হয়েছি। এক জায়গা থেকে এইসব মিডিয়া গাড়িতে করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় করা হয়। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনো আছে, তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধার সংবাদ সম্মেলনে তরুণ নেতারা। এছাড়াও জেলার স্বাধীনতা চত্বরে ছাত্র জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সুনামগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রে চক্রান্তকারীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে প্রকাশ করা। ভারত এই অঞ্চলে প্রভুত্ব চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। বাংলাদেশ সহ এই অঞ্চলে ভারত প্রভুত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এদিকে বিকেলে দলটির লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় এগুতে হবে। যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা। মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে
আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সঙ্গে সব দেশের সরকার প্রধানের সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেও জানান বিএনপি নেতাকর্মীরা। এটা নতুন কিছু না, রাষ্ট্র সংস্কার মেরামতের বিষয়টা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দলের নীতি নির্ধারণ ও করণীয় বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য। আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা। এ কারণে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করাতে পারছেন না সেবা প্রত্যাশীরা। এছাড়া জটিলতা দেখা দিয়েছে প্রশাসনিক কাজেও। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রাম পর্যায়ে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, কর পরিশোধ সহ সরকারের প্রায় ৫০টি সুবিধার কাজ বাস্তবায়ন হয় ইউনিয়ন পরিষদ থেকে। তবে চেয়ারম্যান মেম্বার না থাকায় থমকে আছে সব কাজ। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা। এ কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না এলাকাবাসী। বিগত দিনগুলাতে লোকজন অনেক হয়রানি হয়ে গেছে। থাকবে কেন? যে অবৈধ করেছে গোটা ইউনিয়নটাকে অবৈধ করে খাই ফেলেছে। টাকা পয়সা, স্কুল, মাদ্রাসা, কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে ধরে ফেলাইছে। এলাকাবাসী লোকগুলা যে আছে এখানে, এসে লোকগুলা মনে করেন যে আসে আর ঘুরে যায়, আসে আর ঘুরে যায়। চেয়ারম্যান মেম্বারের স্বাক্ষর দরকার, এই জন্য ওনারা পাবলিকগুলো ঠিকমতো পাচ্ছে না এবং এই জন্য পাবলিকগুলা খুব হয়রানি হচ্ছে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কথা থাকলেও কার্যালয়ে আসছেন না তারাও। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। জন্ম নিবন্ধনের যে সমস্যাটি রয়েছে এটি কেটে যাবে খুব শীঘ্রই, এবং যে সমস্ত ইউনিয়নে চেয়ারম্যানরা দীর্ঘদিন অনুপস্থিত থাকবেন সেই সমস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদেরকে আমরা পূর্ণাঙ্গ আর্থিক ক্ষমতা দিয়ে তারা যেন স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কাজগুলো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিব। উপজেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে চেয়ারম্যানরা উপস্থিত হয়ে কাজ করছেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিগত নির্বাচনে অনেক ক্ষেত্রেই নিয়ম নীতি মানা হয়নি মন্তব্য করে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্ভুল নির্বাচন পরিচালনার জন্য সংস্কারের প্রয়োজন। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় এনে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই তাহলে আমরা চলে যাব, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। এখন শুধু যদি অর্থের শক্তি আর পেশি শক্তি দিয়ে নির্বাচন হতে হয় তাহলে তো আমরা চলে গেলাম, ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। কারাগারে ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে অধিদপ্তরে করা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, শুধুমাত্র কোটার জন্য দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। ভ্যাটিকান সিটির আন্তধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দেন ভ্যাটিকান রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করছে উল্লেখ করে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণেই কারাগারের অনিশ্চিত জীবন থেকে মিলেছে মুক্তির স্বাদ। অনেকেই ফিরেছেন পরিবারের কাছে। সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ফেরা বাংলাদেশি প্রবাসীরা জানালেন, দেশটির পুলিশের কাছেও শ্রদ্ধার ব্যক্তিত্ব ডক্টর ইউনুস। নতুন জীবনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে সহায়তা চাইলেন আবারও সেদেশে প্রবেশের সুযোগ পেতে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশে ফিরে বৃদ্ধ মা বাবার মুখ দেখবেন সেটা কখনো ভাবেননি প্রবাসী ব্যবসায়ী সাইদুল হক। কারণ আমিরাতের কড়া আইনে সাজা মওকুফ ছিল অসম্ভব। তবে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল কূটনীতিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। এখানকার এক বড় পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলতেছে আরবিতে যে তোরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনোস না, তোদের দেশে তো এমন একজন রতন আছে তোরাই চিনোস না, যে নাকি চাইলে অনেক কিছু করতে পারে। তখন আমাদের একটা সবাই আমরা নামাজ পড়তেছিলাম যে না ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে, আমাদের সাজাটা হয়তো মওকুফ করতে পারে। ছেলে কারাগারে থাকার কথা বলতেই দু চোখে গড়িয়ে পড়ছে জল। ছেলেকে ফিরে পেয়ে যেন খুশির শেষ নেই স্বজনদের। শুধু দোয়া করতাম আমার ছেলের জন্য, আমার ছেলে আমার বুকে আসতে পারবে কিনা সেই জন্য দোয়া করতাম আমি। আলহামদুলিল্লাহ এখন পেয়েছি, আমাদের ছেলে আমাদের বুকে চলে আসছে, এটা আল্লাহর মেহেরবানি। প্রবাসী ভাই যারা চলেছে সবার পক্ষ থেকে আমাদের একটা যাবে, এরা যেন আবার কর্মস্থলে, আমার ভাই যেন আবার কর্মস্থলে ফিরে যেতে পারে। দেশে ফেরার পর কথা হয় আল আইনের গাড়ির গ্যারেজের ব্যবসায়ী প্রবাসী জিয়াউল হক জিসান ও আবুধাবির প্রবাসী এসকান্দর হোসাইনের সঙ্গে। তারা জানান, ছাত্রদের উপর গুলির দৃশ্য দেখে আন্দোলনে নেমেছিলেন দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে। তবে তাদের মতো আরও যারা আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের পাশাপাশি আরব আমিরাতে কাজে ফেরার সুযোগ পেতে ইউনুস সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। আল্লাহর হুকুম হলো এবং উসিলা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব, ওনার কারণে আজকে স্বদেশে ফিরতে পারলাম। আওয়ামী লীগ সরকার থাকলে আমরা এখানে হয়তো আসতে পারতাম না, দেশের মুখ হয়তো দেখতাম না। অনেক লোক এখন আটকা পড়ে আছে। আমাদের সরকারের প্রতি বিনীত অনুরোধ যে লোকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় 19 জুলাই আরব আমিরাতের নানা জায়গায় আন্দোলনের কারণে 57 জনকে আটক করে সাজা দেয় সে দেশের আদালত। তবে প্রধান উপদেষ্টার তৎপরতায় তাদের সাজা মওকুফ হয়। দেশ এবং ছাত্রদের ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে নেমেছিলেন এই প্রবাসীরা। আটকের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল কূটনৈতিক তৎপরতায় মুক্ত হয়ে দেশে ফিরেছেন তারা। তবে এখন তাদের একটাই দাবি, তারা যেন সেই দেশে গিয়ে আবার পুনরায় ব্যবসা করতে পারেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেবে দুদক। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এ বিষয়ে এফবিআই দুদককে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের 2009 থেকে 2018 সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। পাচারের এসব অর্থ ফেরাতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বসে নেই দুর্নীতি দমন কমিশন দুদকও। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুদক কার্যালয়ে বৈঠক করল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই প্রতিনিধি দল।
দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই প্রতিনিধি দল। আমাদের দুদকে পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে এই মার্কিন সংস্থাটিকে। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে সহায়তা নেওয়া হবে এফবিআইয়ের। এ বিষয়ে সংস্থাটি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। এদিকে অর্থ উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে টাস্কফোর্স হওয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাননি বলেও জানান সচিব। দেশের অর্থ যেন পাচার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দাবি মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকার পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মহাখালী মগবাজার রুটের যান চলাচল। সকাল থেকে শিক্ষার্থীরা 7 রাস্তা মোড়ে অবস্থান নেয়। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে টেকনিক্যাল জনবল নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও একাডেমিক সংস্কার সহ 6 দফা দাবিতে তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টা থেকে ব্যানার ফেস্টুন হাতে শিল্পাঞ্চল এলাকায় অবস্থান নেন তারা। বলেন, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্যই তাদের আন্দোলন। বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর ও সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। যে কারিকুলামটা আছে সেই কারিকুলামটা আধুনিকতা ছোঁয়া আনতে হবে, নন টেকনিক্যাল ব্যক্তি হটাতে হবে। এ সময় মহাখালী মগবাজার রুটের 2 মাথায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ব্যস্ত এই সড়কের যান চলাচল। বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 1 ঘন্টা ধরে এখানেই বসে আছি, মালটা ডেলিভারি দিতে হবে, আমার খুব আর্জেন্ট। রেলগেট থেকে পৌঁছে আইছি, এদিকে 2.5 ঘন্টা আর যাই দিয়ে পারি না, পুরো ব্লক। প্রচন্ড গরমের মধ্যে অস্বস্তিকর বোধ করতেছে। সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব। এ সময় তিনি শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ক্লাসে ফেরার অনুরোধ জানান। আমি অনুরোধ করব সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আগামীকালকে থেকে, যেহেতু আমরা সব দাবিগুলোই মেনে নিয়েছি, এবং রাস্তাটাকে ফিরে যাওয়ার জন্য। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। টানা 6 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। ভিসাসহ পাসপোর্ট দ্রুত ফেরত পাওয়ার দাবিতে গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন ইতালি গমনিচ্ছুরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে অবস্থান নেন ভুক্তভোগীরা। কাগজপত্র ঠিক থাকার পরও কেন পাসপোর্ট আটকে রাখা হচ্ছে প্রশ্ন তাদের। এদিকে সমস্যা সমাধানে সময় চেয়েছে ইতালি দূতাবাস। জানুয়ারির মধ্যে ওয়ার্ক ভিসা দেওয়ার আশ্বাস তাদের। ইউরোপের উন্নত দেশ ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর দেশের হাজারো তরুণ যুবক। স্বপ্ন পূরণে ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেন পাসপোর্ট। কিন্তু লম্বা সময় পার হওয়ার পরও ভিসা সহ পাসপোর্ট ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। সোমবার দ্রুত ভিসা সহ পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। ভিসা জমা করি ইতালি এম্বাসিতে ভিএফএস গ্লোবালসের মাধ্যমে, কিন্তু আজকে 1.5 বছর যাবত আমাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। 5 মাস চলতেছে, এখনো আমার কোনো খবর দিচ্ছে না। আমি আমার ফ্যামিলি লিয়া খুবই অসহায়ের মধ্যে আছে। আমাদেরকে ভিসা সহ পাসপোর্ট দেন, আমরা এদেশে রেমিটেন্স পাঠাতে চাই। ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ডকুমেন্টস ঠিক থাকার পরেও কেন ভিসা দেওয়া হচ্ছে না প্রশ্ন তাদের। এই 10 মাস ওয়েট করা, কারণ আমি জব ছেড়ে বা একটা আশা নিয়ে বসে আছি, বাট কোনো কাজ হচ্ছে না। পাসপোর্ট কেন আটকা রাখবে একটা এম্বাসি? পাসপোর্ট আটকা রাখছিল, এবং আমাদের যে ওয়ার্ক পারমিট যেটাকে নলেজটা বলা হয়, এটা তো আমাদের অরিজিনালি আসছে। গণ অবস্থানের এক পর্যায়ে ভুক্তভোগীরা শাহাবুদ্দিন পার্ক থেকে বেরিয়ে ইতালি দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাধা দেয়। পরে ভুক্তভোগীদের একটি দল ইতালি দূতাবাস থেকে ফিরে জানান, ওয়ার্ক ভিসা ছাড়া ভিএফএস গ্লোবাল কোনো ভিসা আবেদন জমা নেবে না। সমস্যার সমাধানে সময় চেয়েছে ইতালি দূতাবাস। জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপ্রাণ বেস্ট চেষ্টা করব, কথা দিলাম। 3টা ঢাকা, চিটাগাং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা
জেলে বাড়ি দিব। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বলছে, ইতালি গমনেচ্ছু লক্ষাধিক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটির দূতাবাসে। আবেদনের 1 বছর বা তার বেশি সময় পরেও ভিসা না পাওয়ায় তারা দেশে কোনো কাজ করতে পারছেন না। তাই বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের পুঁজিবাজারে অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে সংস্থাটি। আদেশে বলা হয়, একটি জাতীয় পত্রিকায় অভিযুক্ত 2 শীর্ষ ব্যবসায়ী, তাদের পরিবার ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 60 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মূল্যস্ফীতি কমে আসছে, তবে সহনীয় পর্যায়ে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। মূল্যস্ফীতি কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট, ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয়টি সামনে এসেছে। দাবি উঠেছে সম উন্নয়ন নিশ্চিত করতে প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের। রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতারা বলেছেন, সামাজিক, আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে ফেডারেল পদ্ধতির কেন্দ্রীয় সরকার এবং 9টি প্রাদেশিক সরকার গঠন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতা পরবর্তী 52 বছরে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কয়েক লাখ কোটি টাকা বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ ফল এই অঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার হার। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, রংপুর হবে দেশের 1 নম্বর জেলা, তবে তার রূপরেখা কেমন হবে এখন সেই অপেক্ষায় রংপুরের মানুষ। কাউকে পেছনে ফেলে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই উন্নয়ন কিন্তু পুষ্টবিদ্যা হবে। এখন কোন কোন অঞ্চল বাংলাদেশে এই মুহূর্তে অবহেলিত অবস্থায় আছে, সেই অঞ্চলগুলোর জন্য কি করে সেই মানুষগুলোকে উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করা যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সাকওয়াত হোসেন তার এক লেখায় জনগণের কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে উল্লেখ করেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা বলেন। এছাড়াও বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের আলোচনায় ছিল প্রাদেশিক সরকার ব্যবস্থা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশকে 9টি প্রদেশে ভাগ করার দাবি রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের। প্রাদেশিক সরকার যখন আসবে, যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তখন কিন্তু একটা জবাবদিহিতা থাকবে। তখন এমপি, যারা সাধারণ এমপি হবেন, তাদের ওই আইন প্রণেতার কাজ থাকবে এবং তারা কিন্তু অন্য যে মনে করেন যে শ্রেণী পেশার যারা আছেন তাদের কথা তারা বলতে পারবেন না, শ্রেণী পেশার কথা শ্রেণী পেশার লোকদেরকে বলবেন। তাদের মতো প্রাদেশিক সরকারে যুক্ত থাকবেন সকল শ্রেণী পেশার মানুষ। ফলে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ। উন্নয়ন প্রকল্পের যে পার্লামেন্টের ওই যে নিম্ন কক্ষের তারা কোনোদিন উন্নয়ন প্রকল্পে থাকবে না, উচ্চ কক্ষে সব কিছু করবে। প্রদেশের প্রাদেশিক সরকার ব্যবস্থা এরাই করবে। এই জন্য বৈষম্যটা অনেক দূর হয়ে যাবে। টাকার অংশ আমি যা পাই তাই দিতে হবে। নেতাদের দাবি আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারা রাজনীতির জন্য প্রাদেশিক সরকারের বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিদেশ থেকে আমদানি করা 399টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা 21 কোটি টাকা মূল্যের 2টি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা 30 দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য 399টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে 16 কোটি 10 লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং 5 কোটি 17 লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার 18 সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লার 7 আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ল্যান্ড ক্রুজারটা বোধহয় 22 সালে একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে বোধহয় কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত 80টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে, কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম 1 থেকে 2 কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে 810% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরে কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। দূষণের কারণে নাব্যতা হারিয়ে বিলীনের পথে নেত্রকোনার মগরা নদী ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় নদীটি উদ্ধারে নেই কোনো উদ্যোগ। তবে শিগগিরই যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। এক সময়ের কালীগঞ্জ বাজার থেকে আজকের নেত্রকোনা শহর, জনপথটির পাশের খরস্রোতা মগরা নদীতে আগে চলত নৌকা ও লঞ্চ, কিন্তু এখন নদীটির অস্তিত্বই খুঁজে পাওয়া দায়। দিনে দিনে নদীটি ড্রেনের মতো হয়ে মরা খালে পরিণত হয়েছে। জেলা শহরের মাঝখানে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে থাকা অর্ধশত ঘাট দখলে বন্ধ হয়ে গেছে। শহরের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। প্রভাবশালীরা যে যার মতো করে প্রতিনিয়তই দখল ও ভরাটের পর নির্মাণ করছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। আমরা সবাই কি করি, নদীতে ময়লা ফালায় যে কেউ ডাস্টবিনে পালতেছে না, ডাস্টবিনটা অল টাইম খালি থাকে। বাসাটা নদীর একদম পারে, তারপরে আমি মন চাইলেও নামতে পারি না। যদি কোনোদিন আমি একদিন নেমেছিলাম তো দেখলাম যে সারা শরীর চুলকায়। একদিকে দূষণ, একদিন নদী ভরাট হলে দেখা যাবে যে আমাদের যখন পানি আসবে ওই পানি তখন নদী টপকায়া এই বন্যার বেশি আশঙ্কা দেখা দেবে। নদী রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পরিবেশবিদরা দাবি জানিয়ে আসলেও কোনো বিভাগ কর্ণপাত করেনি। পরিবেশ অধিদপ্তর বলছে এরই মধ্যে লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পৌরসভার সহযোগিতা নিয়ে সাইনবোর্ড এবং মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই যে মগরা নদীতে যাতে কেউ ডোমেস্টিক বা গৃহস্থালী বর্জ্য না ফেলে। মগরা নদী রক্ষায় এরই মধ্যে জরিপ কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। শীঘ্রই যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এমন একটি মগরা নদী আমরা রেখে যেতে চাই যাতে মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজ সহ তারা আগের যে পরিবেশটা ছিল, যে তারা এই নদীতে গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজ সেটা যেন করতে পারে। পৌরসভার তথ্য মতে জরিপের প্রথম ধাপেই মগরা নদীতে সরাসরি 48টি বাড়ির পয়ঃনিষ্কাশন সংযোগ পাওয়া গেছে। সময় সংবাদ, নেত্রকোনা। বগুড়ায় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়ে বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দেওয়ার একদিন পর নিজ অবস্থান থেকে সরে আসলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। দাবি করেন বিএনপির বহিষ্কৃত 2 নেতা ও আওয়ামী লীগের একজন আদালত চত্বরে তার উপর হামলা চালায়। সোমবার বিকেলে শহীদ জিয়াউর রহমান হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
এ ঘটনায় মামলা করবেন বলেও জানান আশরাফুল আলম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে আশরাফুল আলম দাবি করেন, ডিবি হারুনের চাপে সেই সময় মামলা করতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি রুহুল কবির বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সেই মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফেলাইছিল। আপনারা সবাই দেখছিলেন, তা আমরা ডিবি হারুন ট্যাপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজন ট্যাপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে। আমার উপর আওয়ামী লীগও খাপা, বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে, ওরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিপেটে দেখছি, ওই যখন মারধর করে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তোতা হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। সোমবার বিকেলে চর এলাহি ইউনিয়নের এলাহি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, হত্যার ঘটনায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি। আগামী 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কোম্পানীগঞ্জ থানা ও ডিসি অফিস ঘেরাও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। গত 27 আগস্ট বিএনপি নেতা আব্দুল মতিন তোতাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 30 আগস্ট দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। কিশোরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডেলিভারি কক্ষের মেঝে থেকে এক নবজাতককে উদ্ধার করে কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, সোমবার বিকেলে ওই কেন্দ্রের এক কর্মী ডেলিভারি কক্ষ পরিষ্কার করতে যান। সেখানে মেঝেতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে চিকিৎসকদের খবর দেন। খবর পেয়ে তারা শিশুটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে রাখেন। পরে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়। শিশুটি একটি মেয়ে, যার বয়স আনুমানিক 2 দিন বলে ধারণা করছেন চিকিৎসকরা। যেতে একটা বাচ্চা পড়ে আছে, তারপর আমরা বাচ্চাকে তুলে বাচ্চাকে এনে পরিষ্কার করলাম এবং বাচ্চাকে দেখলাম, আমি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা পরে দেখলাম যে বাচ্চা মোটামুটি অ্যাক্টিভ আছে। ব্রেস্ট মিল্ক নিয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিড মানে মিল্ক দুধ খাওয়ালাম, খাওয়ানোর পরে বাচ্চা এখন মোটামুটি ভালো আছে। পঞ্চগড়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং অধ্যক্ষের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া জামিলাতুন নিসা ফাজিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিনের বহিষ্কার সহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। আগামী 3 দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বক্তারা জানান, 8 সেপ্টেম্বর দুপুরে অধ্যক্ষের যোগসাজশে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বাবুল হোসেন সহ কতিপয় সন্ত্রাসীরা গণিত বিষয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে মারধর শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে 8 থেকে 10 জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন তারা। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দ্রোহের গান কাওয়ালি সন্ধ্যা। জেলার শহীদ মিনার চত্বরের আজাদি মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরতের আগমনী বার্তায় কাওয়ালির সুর মূর্ছনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এতে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদের শিল্পীরা অংশ নেন।
আমাদের একটাই উদ্দেশ্য, যাতে সুস্থ সংস্কৃতি মানুষ লালন করে, কারণ কি একটা গানের মাধ্যমে একটা মানুষের লাইফ পরিবর্তন হয়ে যায়। আমরা চাই শুধু এই মৌলভীবাজার জেলা না, সারা বাংলাদেশেই আমরা সুস্থ সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেয়, এটাই আমাদের মূল লক্ষ্য। যদি বাংলাদেশ থাকবে, যাতে আমরা স্বাধীনভাবে আমাদের এই মনের ভাব প্রকাশ করতে পারি, এরকম সুন্দর আয়োজন যেন মৌলভীবাজারে প্রতি বছরে সবসময় হয়, আমাদের সেই প্রত্যাশাই থাকবে। এই আন্দোলনে যারাই শহীদ হয়েছেন তাদের স্মরণে মূলত আমাদের এই দোহের গান বা কাওয়ালি সন্ধ্যা আয়োজন করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের আগে জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে হবে এ বিতর্ক। এ উপলক্ষে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিতর্কে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন ট্রাম্প ও কমলা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্কের আগে বিভিন্ন জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প কমলা। এর আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে 1 পয়েন্টেরও কম ব্যবধানে কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপে 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন 48 পয়েন্ট, আর প্রতিদ্বন্দ্বী কমলার জনসমর্থন 47 পয়েন্ট। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন 59 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান। মার্কিন নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে ট্রাম্প কমলার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপেও কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন, তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে পেনসিলভেনিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে তারা দুজন একে অন্যকে কিভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষেও ফাইট করতে চায় বাংলাদেশ। ফলাফল নিয়ে না ভেবে ঠিক করতে চায় নিজেদের ভালো খেলার ধারাবাহিকতা। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। এতদিন এক সাকিবের ওপর প্রত্যাশায় চাপ থাকতো আকাশ সম। কিছুদিন যাবৎ যা ভর করেছে মিরাজের ওপর, যদিও এই প্রত্যাশাকে এখন আর চাপ মনে করেন না অলরাউন্ডার, বরং জানালেন এটাই তার ভালো খেলার অনুপ্রেরণা। বিকেল তখন 4:30। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার থেকে একে একে বের হয়ে যাচ্ছেন ক্রিকেটার এবং বিসিবি অফিসিয়ালরা। ভারতে আপাতত জরুরি ভিসা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকায় তুলনামূলক ভিড় কম সেন্টারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঢুকলেন তাসকিন। দুবাই থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন গতকাল, এসেই এবার ভারত সফরের দৌড়ঝাঁপ শুরু। তবে এই চিত্রটা তো দিনের শেষ ভাগের। এর আগে সকালে মিরপুরে চলে ক্রিকেটারদের ভারত সফরের অনুশীলন পর্ব, যেখানে সেন্টার উইকেট, ইনডোর, একাডেমি মিলিয়ে নিজেদের ঝালিয়ে নেন টেস্ট আর টি-20 দলের সদস্যরা। তবে এর মাঝে একটু আলাদা ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে বোলিং করে বিপদে ফেলেন একের পর এক ব্যাটারকে। ব্যাটিংয়ে নেমেও বোলারদের তুলোধুনো করেন সাবলীল ভঙ্গিমায়। পাকিস্তানের পর ভারতেও এই অলরাউন্ডার সত্তাকে জিইয়ে রাখতে চান মিরাজ। একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। পাকিস্তানে যা সহজে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে তা এত সহজ হবে না। তবে উইকেটের চরিত্র যদি ভালো থাকে, নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানালেন খেলতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি,
এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বাংলাদেশের ভারত সফরের অতীত ইতিহাস ভালো না, টেস্টে নেই কোনো সুখস্মৃতি। যদিও মিরাজের সোজা কথা, সে তো ভালো ছিল না পাকিস্তানেও। আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও অনুশীলন আর জিমে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। ভুটানের লিগ শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাবিনা মারিয়ারা। এএফসি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সাফে কাজে দেবে বলে মনে করেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আর কৃষ্ণা ধীরে ধীরে সেরে ওঠা দলের জন্য হতে পারে বড় স্বস্তির খবর। এবারের সাফে তাকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল, সেই তকমা ধরে রাখতে বড় চ্যালেঞ্জ লাল সবুজের সামনে। আগামী মাসে সাফ মিশন, শিরোপা ধরে রাখার লক্ষ্যে মুখিয়ে সাবিনা সঞ্জিদারা। বিগ ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। ভুটানের থিম্পু এফসিতে খেলে আসায় বেশ ভালো ফর্মে আছেন ঋতু, মারিয়া, সাবিনারা। যোগ দিয়েছেন অনুশীলনেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি চাপ থাকলেও পরিচিত ভেন্যু আর কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় কিছুটা স্বস্তিও কাজ করছে। তবে চিন্তার কারণও আছে। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ সহকারী কোচের। 4 জন ছিল না, ভুটানে খেলতে গিয়েছিল, তো ওরা জয়েন করেছে 30 তারিখে। ফিটনেস প্র্যাকটিস চলতেছে আমাদের। তো আশা করি যে আমাদের মেয়েরা এই কয়দিনে মোটামুটি ফিটনেস আগের চেয়ে অনেক বেটার। ফেডারেশনকে বলা হয়েছে, তো এখন আপনারা জানেন যে ফেডারেশনের আর্থিকভাবে এখন মনে হয় একটু টানা যাচ্ছে। তো ওনারা চেষ্টায় আছে যে আমাদের 2টো ম্যাচ খেলার ব্যাপারে ওনারা চিন্তা করছে। গেল সাফের পরেই চীনের একাডেমিতে খেলতে গেছেন দলের অন্যতম ডিফেন্ডার আখি খাতুন। তার অভাব বেশ ভুগিয়েছে দলকে। এবার সেই অভাব পুষিয়ে নিতে নতুনদের ওপর আস্থা কোচের। সাফ শুরুর আগেই ইনজুরি থেকে কৃষ্ণা সেরে উঠলে তা হবে দলের জন্য বড় স্বস্তির খবর। আখির জায়গায় এখন আমাদের প্রান্তি খেলছে। আখি আসলে টিমের জন্য আমাদের জন্য বেটার ছিল, কেন ও ব্যাকআপ দ্য ডিফেন্ডারের যে বলগুলি থ্রু দিত ওটা তো আসলে চোখে দেখার মতো, কিন্তু ওই জায়গাটা রিফা আসছে। ও যদিও জুনিয়র, তবে ও অনেকটা আখির জায়গাটা পূর্ণ করেছে। ইন্ডিয়া থেকে ও ট্রিটমেন্ট করে আসছে, ওর নার্ভের কিছু কাজ হয়েছে, তো এখন ও প্র্যাকটিসে নামছে। আশা করি যে ও সাফে ফিট হয়ে আসবে। আগামী 17 অক্টোবর হিমালয়ের দেশে বসবে সাফের এবারের আসর। হাতে কিছুটা সময় নিয়ে নেপাল গেলে নতুনদের জন্য সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অধিগ্রহণ, অনিয়ম দুর্নীতির কারণে বাড়তি ব্যয়ের বোঝা সাধারণ মানুষের কাঁধে। আজ খুলছে আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা। মালিক শ্রমিক যৌথ বৈঠকে সিদ্ধান্ত, প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা যোগ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে অধিকাংশ ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের কক্ষে ঝুলছে তালা। প্রশাসনিক কাজে স্থবিরতা, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।